ডাকসু নির্বাচনে প্যানেলগুলোর প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ায় ক্যাম্পাসে তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। ছাত্র সংগঠনগুলোর মধ্যে মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সবাই চায় সুষ্ঠু নির্বাচন। অনেক প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী থাকলেও ডাকসুর মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে কয়েকটি প্যানেল। এর মধ্যে আলোচনায় ছাত্রদল, শিবিরের পাশাপাশি স্বতন্ত্র কয়েকজন প্রার্থী। কিভাবে শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করা যায় তা নিয়ে কথা বলেন ছাত্র শিবিরের ব্যানারে অংশ নেয়া এই প্রার্থী। আমরা এখানে কানেকশন ব্রিজ হিসেবে কাজ করতে চাই। ক্যারিয়ারের জন্য যে বেসিক স্কিলগুলো প্রয়োজন হয় সেগুলো ক্যাম্পাসে অ্যাভেলেবেল না। তো আমি চেষ্টা করছি এ জাতীয় চিন্তা ভাবনা করার। আমার পূর্ণাঙ্গ ইশতেহার খুব দ্রুত পেয়ে যাবেন। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ব্যানারে ভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উমামা ফাতেমা। এই প্যানেলের জিএস প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভূঁইয়ার দাবি, শুরু থেকেই শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করায় তাদের বেছে নেবে শিক্ষার্থীরা। আমরা যেহেতু পলিটিক্যাল ব্যাক কোনো সংগঠন না, আমাদের ফিনান্সিয়াল ব্যাকআপ ওই রকম নেই। আমাদের নিজেদের যে সাহস, যে শক্তি, যে আশা, সব কিছু নিয়ে আমরা শিক্ষার্থীদের কাছে যাব। ছাত্রলীগের সাথে তুলনা পছন্দ করেন না ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম। বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করতে চান তারা। যে এই যে প্যানেলটি নির্ধারণ করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদলের নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি প্যানেল। ছাত্রলীগের সাথে ছাত্রদলের তুলনা করা চলে না, কারণ ছাত্রলীগ দমন নিষ্পেষণের রাজনীতি করতো, আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5ই আগস্টের পর থেকে যখন এই ক্যাম্পাসে রাজনীতির সুযোগ পেয়েছে কোনো অপরাজনীতি করেনি, বরং শিক্ষার্থীদের কল্যাণে যা যা করা যায় সেগুলোই করেছে। এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, প্রতিরোধ পর্ষদ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটও বেশ তৎপর। আন্দোলন সংগ্রামের অনেক পরিচিত মুখ রয়েছে এসব প্যানেলে। ক্যাম্পাস ও শিক্ষার মান উন্নয়নে নিঃস্বার্থ কাজ করবে এমন প্রতিনিধি চান শিক্ষার্থীরা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছরই ডাকসুটা নির্বাচিত হোক, নতুন দৃষ্টিভঙ্গি উঠে আসবে, নতুনভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে চিন্তা করতে পারবো। শিক্ষার্থী বান্ধব একজন প্রতিনিধি চাই যে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে, আমাদের যে চাওয়াগুলো আছে সেইগুলো পূরণ করবে। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবার ডাকসু নির্বাচনে কৌশল নির্ধারণ করছে সংগঠনের প্রার্থীরা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আসছে 11ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচন। গেল 18 আগস্ট থেকে শুরু হয় মনোনয়ন সংগ্রহ ও বিতরণ কার্যক্রম, যা শেষ হয় বৃহস্পতিবার। দিনভর প্রার্থীদের আনাগোনায় মুখর থাকে জাকসু নির্বাচন কার্যালয়। দুপুর 2টা পর্যন্ত চলে মনোনয়নপত্র সংগ্রহ, আর 4টা পর্যন্ত চলে জমাদান। সব মিলে কেন্দ্রীয় ছাত্র সংসদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 299 জন প্রার্থী, আর জমা দিয়েছেন 273 জন। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের জন্য 299টি মনোনয়নপত্র আমাদের শিক্ষার্থীরা গ্রহণ করেছেন। তন্মধ্যে এখন পর্যন্ত 273টি মনোনয়নপত্র জমাদান করা হয়েছে। আমরা 25/8/2025 সোমবার বিকেল 4টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করব। জাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ পুরো ক্যাম্পাসে। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি 21টি আবাসিক হলেও শেষ হয়েছে হল সংসদের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদান। সব মিলিয়ে প্রার্থীরা পার করছেন ব্যস্ত সময়। চলছে দলীয় সহ স্বতন্ত্র ও প্যানেল নিয়ে প্রার্থীদের নানা সমীকরণ। ফোকাসটা হবে শিক্ষার্থী কেন্দ্রিক যে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস গুলো আছে, আমাদের যে একাডেমিক সংস্কারগুলো রয়েছে সেগুলো কিন্তু সবার জন্যই দরকার। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরও সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলে বিভিন্ন মত, বিভিন্ন চিন্তার মানুষদের সাথে মিলে একটি প্যানেল ঘোষণা করবে। আমরা যারা স্বতন্ত্র প্রার্থী, আমরা আশা করছি যে ক্যাম্পাসে যে তথাকথিত পেশি শক্তির দ্বারা যে রাজনীতির প্রভাব, সেটি আসলে মুক্ত থাকবে। আমি আসলে প্রতিনিধি হয়ে উঠবো কিনা, আমার এই রায় কোনো ব্যক্তি দিবে না, আমার এই রায় দিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। এদিকে নির্বাচনী পরিবেশ নিশ্চিতে 13ই সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনা মোতায়েনের বিষয়েও ভাবছে জাকসু নির্বাচন কমিশন। দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে আমরা একটি সুন্দর, অংশগ্রহণমূলক এবং পার্টিসিপেটরি, ক্রেডিবল এবং ইনক্লুসিভ শিক্ষার্থী সংসদ নির্বাচন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তফসিল অনুযায়ী 24শে আগস্ট পর্যন্ত চলবে প্রার্থীদের যাচাই বাছাই। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ হবে 25শে আগস্ট, আর 29শে আগস্ট বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে নির্বাচনী প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক। 2024 সালের 5ই আগস্টের পর বদলে গেছে অনেক সমীকরণ। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতায় বসার পর থেকেই পাকিস্তানের সাথে সম্পর্কের পথটা মসৃণ হয়েছে।
বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা সহ নানা পথে সম্পর্ক এগিয়েছে। এরই ধারাবাহিকতায় এপ্রিলে দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকা সফরে আসেন। 2 দশক পর দেশটির উপপ্রধানমন্ত্রী আসছেন সফরে, আর দেশটির বাণিজ্যমন্ত্রী এরই মধ্যে 4 দিনের সফরে রয়েছেন ঢাকায়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর এই সফরে কি পাবে বাংলাদেশ? কথা কি উঠবে বাংলাদেশের জন্মসাল 1971 নিয়ে? কোনো সন্দেহ নেই, এখন পর্যন্ত ওই 71-এর বিষয়টা রয়ে গেছে। বিশেষ করে যেই শেয়ার করার কথা ছিল তখনকার যেই রিসোর্সেস, সেটা কখনো হয়নি। তো আমি মনে করি যে 71-এর ব্যাপারটাও যদি পাকিস্তান সমাধান করে ফেলতে পারে তাহলে বড় আকারে কিন্তু সম্পর্ক করা মানে হওয়ার কথা। সম্পদের ভাগ বাটোয়ারা, তারপরে তাদের আমাদের 71-এ যে ধরনের অত্যাচার নিপীড়ন তাদের সৈন্যবাহিনী করেছে তার জন্য মাপ চাওয়া, এই জিনিসগুলো তো আর চলে যাচ্ছে না। এগুলোকে খেয়াল রেখেই সরকার আগাবে বলেই আমরা মনে করি। অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক কি সুবিধা হবে পাকিস্তানের মন্ত্রীর এই সফরে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা সে প্রশ্নও তুলছেন। পাকিস্তানের সাথে আমরা কত কি করতে পারি, পাকিস্তান কি আমাদেরকে দিতে পারে, আমরা পাকিস্তানকে কি দিতে পারি, সেখানে যে খুব সম্ভাবনাটা তো খুব বড় নয়। আপাতত এটা পলিটিক্যাল, সেই পলিটিক্যাল যে ইয়েটা পাওয়া যাবে এখান থেকে মাইলেজ, সেটাও খুব কম। কি হবে পাকিস্তানের সাথে সম্পর্ক দিয়ে আমি কি অর্জন করব পলিটিক্যালি, তাই না? এবারও যে ভিজিটটা হচ্ছে সেখানে দেখা দরকার আমার অর্থনৈতিক যে বিষয়টা, সেটা কতখানি আমি উপরে আনতে পারছি। অন্য কথায় বাংলাদেশ যেহেতু তুলনামূলকভাবে পাকিস্তানের চেয়ে বর্তমানে অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় আছে, আমরা আমাদের যেই জিনিসপত্র আছে সেই মার্কেটটা পাকিস্তান দিবে কিনা, এটা হলো একটা কথা। রবিবার পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে সেদিনই বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে পাকিস্তানের মন্ত্রীর। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। পণ্যের নাম, পরিমাণ, উৎস ও গন্তব্য সহ আমদানি রপ্তানি কারকের তথ্য সংবলিত নথিকে বলা হয় কার্গো ম্যানিফেস্টো। এই নথির তথ্যের ভিত্তিতেই আমদানি রপ্তানির সময় নির্ধারণ করা হয় শুল্ক। তবে প্রায় 1 বছর ধরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ম্যানিফেস্টো নম্বর জালিয়াতি করে ভারত থেকে করা হচ্ছে পণ্য আমদানি। কখনো একই নম্বর একাধিকবার ব্যবহার, আবার কখনো করা হয়েছে নকল। ফলে বিপুল পণ্য চালান হলেও বিল অব এন্ট্রি দাখিল হয়নি, শুল্কায়ন ছাড়াই খালাস হয়েছে পণ্য। এই মালামালগুলো ম্যানিফেস্ট এন্ট্রি ছাড়া, বিল অব এন্ট্রি ছাড়া কাস্টমসের উইদাউট নলেজে কিভাবে যায়, এটা আমরা ব্যবসায়ী হিসেবে আমাদের জিজ্ঞাসা। এই ধরনের মালামাল যদি এখান থেকে খালাস কোনো অসাধু চক্র নেয়, সেক্ষেত্রে অবশ্যই কাস্টমস এবং বন্দরের জবাবদিহিতা এখানে প্রয়োজন। অভিযোগ আছে বেনাপোল কাস্টমস হাউসের কিছু অসাধু কর্মকর্তা ও বন্দরের দায়িত্বশীলদের সহযোগিতায় এমন জালিয়াতি চলছে। জাতীয় রাজস্ব বোর্ড 892টি ম্যানিফেস্টোর বিষয়ে 2 দফায় চিঠি দিয়ে বেনাপোল বন্দর কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েও উত্তর পায়নি। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন এ কারণে বৈধ আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভারতীয় কাস্টমসের গত 1 বছরের কার্গোর রেকর্ড দেখলেই মিলবে সব তথ্য। গত 5ই আগস্টের পরে একই ম্যানিফেস্ট নাম্বার দিয়ে 10, 15, 20, 25টি ম্যানিফেস্টের ভুয়া পণ্য চালান পাচার হয়েছে। আমরা এটাও শুনেছি যে বেনাপোলের শত শত ম্যানিফেস্ট নম্বর আছে, কিন্তু বিল অব এন্ট্রির নম্বরটা নাই। আমরা দাবি করি আমাদের এই বন্দরের সাথে এই বেনাপোল বন্দর মানে স্থল বন্দরটাকে সুরক্ষা করার জন্য এবং এই ব্যবসাটাকে আরো সুন্দর করার জন্য স্বচ্ছতার সাথে এটার সুষ্ঠু তদন্ত হওয়ার প্রয়োজন। এক ম্যানিফেস্টো নম্বর একাধিকবার জমা পড়ার কথা স্বীকার করেছে বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে গঠন হয়েছে তদন্ত কমিটি। কোনো ম্যানিফেস্ট নাম্বারের বিপরীতে হয়তো একাধিক ম্যানিফেস্ট নাম্বার পড়েছে। আমরা বিষয়টি তদারকি করছি এবং ভবিষ্যতে কেউ যেন কোনো রকম অসৎ অবলম্বন করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ আমরা সতর্ক রয়েছি। বন্দর কর্তৃপক্ষ হাতে প্রেরিত পত্র পর্যালোচনায় দেখা যায় কিছু ম্যানিফেস্টো পুনরাবৃত্তি রয়েছে। এই বিষয়ে আমাদের কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক।
গেল 10ই আগস্ট গাইবান্ধা শিশু আদালত থেকে জামিনে মুক্তি পান হ্যাকার চক্রের সদস্য আশিক। আসামিপক্ষে জামিন আবেদনে দেখা যায় আইনজীবী তাসলিমা খাতুনের স্বাক্ষর, কিন্তু এ সম্পর্কে কিছুই জানেন না অ্যাডভোকেট তাসলিমা খাতুন। আমি ওই সম্পর্কে কিছু জানি না, কে বা কারা দিছে আমি ওটা কোনো কিছুই জানি না। আমি শুধু শুনলাম যে আমার নামে বেল পিটিশন, বেল বন্ড, ওকালতনামা দাখিল করা আছে। পরে আমি ওটার মূল কাগজটা দেখতে পাইনি, ছবিটা দেখেছি যে ওই স্বাক্ষরটা আমার নয়। আমার সিল বা স্বাক্ষর কে বা কারা জাল করছে ওটা আমি জানি না। শুধু তাই নয়, কারাগারের ডেপুটি জেলার ও আইনজীবীর স্বাক্ষর জাল করার পাশাপাশি ভুয়া জন্ম সনদ ও জাল কাগজপত্র তৈরি করে প্রাপ্তবয়স্ক আসামি আশিককে শিশু দাবি করে জামিনে মুক্ত করা হয়। সোমবার বিষয়টি আদালতের নজরে আনেন কয়েকজন আইনজীবী। আইনজীবীর ভুয়া স্বাক্ষর এবং সিল সেটা তারা সেটা জাল করেছেন। কারাগারের যে ডেপুটি জেলার তারা হচ্ছে স্বাক্ষরটা এটা ভুয়া। বিষয়গুলো তদন্ত চলছে, আমরা আশা করি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক তাকে সুনির্দিষ্ট আইনের ভিত্তিতেই তার বিচার হবে, এটা আমরা আশা করি। আদালতের স্টেনো বলছেন, আইনজীবী শেফাউল ইসলাম রিপন আসামি আশিকের পক্ষে জামিন আবেদন করেন এবং জামিনের বন্ডে স্বাক্ষর করেন অন্য দুই আইনজীবী। পরে নথি থেকে তাদের স্বাক্ষর করা কাগজপত্র সরিয়ে আইনজীবী তাসলিমার স্বাক্ষরিত জামিনের আবেদন নথিতে যুক্ত করা হয়। শেফাউল ইসলাম রিপনে জামিনের প্ল্যাটটা নিয়ে এসেছেন এবং উনি জামিন চেয়েছেন, সেখানে বিজ্ঞ দুইজন সিনিয়র আইনজীবীর স্বাক্ষর ছিল। আর বেল বন্ডটা যখন আসে, সেই বেল বন্ডের স্বাক্ষর হচ্ছে আপনার মঞ্জুর মোর্শেদ বাবু এবং সাজ্জাদ বিন রহমান, লানের সাজ্জাদ বিন রহমানের স্বাক্ষর ছিল। যে এই বেল বন্ড আসলো কিভাবে, তাসলিমার বেল বন্ড এখানে নথিতে অ্যাড হলো কেন? তবে আইনজীবী রিপন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। এই মামলার সাথে এখন পর্যন্ত আমার কোনো সম্পৃক্ততা নাই। ওনারা যে অভিযোগটা করেছে তার সমর্থনে পেপার আপনারা দেখেন, সেখানে অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপনের কোনো স্বাক্ষরিত কোনো পেপার আছে কিনা এটা একটু আপনারা যাচাই করে দেখেন। ওনারা তো অভিযোগ করতেই পারে, কিন্তু আপনারা একটু যাচাই করে দেখেন, সম্পূর্ণ মিথ্যে। সম্প্রতি আরেক মামলায় আইনজীবী শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে একই কায়দায় পলাশ রানা নামে এক আসামিকে জামিনে মুক্ত করার অভিযোগ ওঠে। ডিবিসি নিউজ ডেস্ক। তীব্র স্রোত আর ভাঙনের কবলে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট। এতদিন 5টি ঘাটের মধ্যে 3টি ঘাট দিয়েই পারাপার হতো যাত্রী ও যানবাহন, কিন্তু পদ্মার অব্যাহত ভাঙনে ঘাটগুলো একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। স্রোত ও ভাঙনের কারণে র্যাম্প ডুবে যাওয়ায় বুধবার রাত থেকে বন্ধ রয়েছে 4 নম্বর ফেরিঘাট। বাকি 2 ঘাটও ভাঙনের ঝুঁকিতে। এরই মধ্যে ফেরিঘাট এলাকার কয়েকটি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। আগে থেকেই ব্যবস্থা না নেয়ায় এমন অবস্থা, অভিযোগ স্থানীয়দের। 3-4 দিন ধরে ভাঙন শুরু হয়েছে। গত রাত্রে 4 নম্বর ঘাটটা চলে গেছে, আমরা মোটামুটি 10-12টা বাড়ি চলে গেছে। এই ঘাটটা প্রত্যেক দিন ভাঙতেছে, আজ নয় 2 নম্বর ভাঙে, কালকে 2 নম্বর ভাঙে, না 4 নম্বর, মানে এক দিন এক জায়গা ভাঙতেছে। একটি ঘাট বন্ধ এবং অপর 2টি ঘাট ঝুঁকিতে থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানচালকরা। কাঁচামাল, বেগুন, করল্লা অনেক কিছু আসে যশোর থেকে, খুলনা থেকে। যখন এই ঘাটে আপনার ঘন্টার পর ঘন্টা বসে থাকে তখন এই কাঁচা পণ্যগুলো আপনার পচে যায়। প্রতি বছরে এভাবে ঘাট ভাঙে, এটা যদি আগে থাকতেই প্রশাসন ঘাটের জিও ব্যাগ ট্যাগ অনেক কিছু ফালালে তাহলে এই ক্ষতিগুলো হয় না। বন্ধ ও ভাঙনের হুমকিতে থাকা ঘাটগুলো সচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। বর্তমানে 3 নম্বর আর 5 নম্বর ঘাট দিয়ে অপারেশন চলতেছে। তবে 4 নম্বর ঘাটে ওই ফেরি বিরাট সময় ওই তীব্র স্রোতের কারণে ওই পন্টনের র্যাম্প তার ছিঁড়ে যায়, তার ছিঁড়ে গিয়ে ওই ঘাট থেকে পন্টন ডিসপ্লেস হয়ে যায়। চেষ্টা করতেছি দ্রুত র্যাম্প উঠাইয়া ঘাটটাকে অপারেশন পর্যায়ে নিয়ে আসার জন্য। দ্রুত সময়ের মধ্যে ঘাটে টেকসই ব্যবস্থা না নিলে সংকট চরমে পৌঁছাবে এমন শঙ্কা এ পথে চলাচলকারীদের। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। বৃষ্টির জমা পানিতে 3 সপ্তাহ ধরে এভাবেই পানির নিচে মাগুরার ফসলি মাঠ, নদী, খাল, বিল। দুশ্চিন্তায় কৃষক। জুলাইয়ের শেষের দিকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতের প্রভাব এখনও জেলার বিশাল এলাকা জুড়ে স্পষ্ট। চিত্রা ও ফটকি নদী এবং কুমার নদের পানি বেড়ে ছোট ছোট খাল, বিলেও উপচে পড়ছে পানি। ডুবে রয়েছে 1500 হেক্টর জমির আমন ধানের চারা। এলাকায় এই বন্যার পানিতে তলায় গেছে এবং অনেক ধান পাট ক্ষয়ক্ষতি হয়েছে। 2.5 বিঘা জমি লাগানো তলায় গেছে সব। অনেক কৃষক পুঁজির অভাবে নতুন করে তৈরি করতে পারছে না বীজতলা। দ্রুত পানি না সরলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে আমন চাষ। কৃষকদের অভিযোগ, এমন দুর্যোগেও তাদের কোনো খোঁজ নেয়নি কৃষি বিভাগ।
একর একর জমি তলিয়ে গেল বৃষ্টির পানিতে, কেউ খোঁজ খবর নিল না। আমাদের দিক দিয়ে ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে, কিন্তু কোনো কৃষি অফিস থেকে খোঁজ খবর নেওয়া হয়নি বা আমাদের জিজ্ঞাসাবাদও করা হয়নি। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বিনামূল্যে ধানের বীজ কৃষকদের মাঝে বিতরণের চেষ্টা চলছে। ব্রি ধান 33 ও ব্রি ধান 7 জাতের বীজ সংগ্রহে উদ্বুদ্ধ করা হচ্ছে কৃষকদের। কৃষি বিভাগ থেকে আমরা কিছু বীজ কিনে ফ্রি দেওয়ার চেষ্টা করছি এবং চাষিদের বীজ ব্রি ধান 33 এবং ব্রি ধান 7 এর বীজ কেনার জন্য উদ্বুদ্ধ করতেছি। কিছু বীজ আমরা বিস্তলা করিয়ে কৃষকদের মধ্যে বিতরণ করার চেষ্টা করছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিপর্যয় থেকে রক্ষায় স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ দ্রুত এগিয়ে আসবে প্রত্যাশা ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। রাজবাড়ী পৌরসভার বাসিন্দা আব্দুল্লাহ ভেঙে ফেলছেন নিজ এলাকা সজ্জনকান্দার ডাস্টবিন, সাথে ছিলেন স্থানীয় আরো কয়েকজন। এইখান থেকে নিয়মিত নোংরা নেয় না, ময়লা আবর্জনা নেয় না এবং আশেপাশে অনেক লোকজন আসে। ডাস্টবিন আমরা এলাকায় আশেপাশে 2-3 বাসার লোকজন মিলে আমাদের সমস্যা দেখে এটা ভেঙে দিয়েছি আর কি। আব্দুল্লাহর বাসার পাশে ডাস্টবিন ভেঙে ফেলার দৃশ্য দেখার পর অনুসন্ধানে নামে ডিবিসি নিউজ। উঠে আসে পৌরসভার জমিদার সড়ক বিনোদপুর সহ বেশ কয়েকটি এলাকারও একই ধরনের ঘটনার চিত্র। এদিকে টাকা না দিলে ডাস্টবিনে ময়লা সরিয়ে নেয় না পরিচ্ছন্ন কর্মীরা। অভিযোগ দিয়েও পাওয়া যায়নি প্রতিকার। উল্টো ডাস্টবিন ভেঙে ফেলতে ইন্ধন দেওয়ার অভিযোগ খোদ পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। বাসাবাড়ি থেকে ময়লা নিলে 100 করে টাকা পায়। বাসাবাড়ির লোকজনে ডাস্টবিন হওয়ার পরে এখানে ময়লা ফেলছে, যেটা ওদেরকে আলাদাভাবে কোনো টাকা দেওয়া হয়। গাড়ি নিয়ে ভেঙে গেলাম, কেস খাবো তোমরা পারো ভাঙো না পারো চাইলে হবে। 2019 সালে রাজবাড়ী পৌরসভায় 4,35,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 34টি ডাস্টবিন। এগুলো থেকে নিয়মিত সরানো হয় না ময়লা, ফলে দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। বাসার সামনে দুনিয়ার ময়লা টেলা ফেলায়, পৌরসভার লোকজন এসে তো নেয় না। বাচ্চা নেই, স্কুলে যাওয়া আসার পথে যে দুর্গন্ধ, পেটে অসুখ বিসুখ। সরকারি সম্পদ নষ্টে উস্কানিদাতা সহ জড়িতদের শাস্তির দাবি নাগরিক কমিটির। সুস্বাস্থ্যের জন্য যে ডাস্টবিন যে প্রক্রিয়া, এটাকে ধ্বংস করাকে ভেঙে ফেলার উচিত না। একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোন কর্তৃপক্ষ কারা দায়ী তার একটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। ডাস্টবিন থেকে ময়লা নিয়মিত পরিষ্কার এবং সরকারি সম্পদ ভাঙার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানালো জেলা প্রশাসন। যাচাই করে দেখবো যে আমাদের যারা কর্মী আছে তারা সেখানে গেছে কিনা। যেটা বাংলার বিষয়ে বলা হচ্ছে, পৌরসভার ডাস্টবিন যদি কোনো ব্যক্তি এই বিষয়গুলো ভেঙে থাকে, আমরা সেই বিষয়গুলো নজর দেব। নাগরিক ভোগান্তি দূর করতে ডাস্টবিনগুলো দ্রুত সংস্কার করা হবে প্রত্যাশা পৌরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।